2016 সাল, 11 সালে বামপন্থীরা হেরেছে। 11 সালে হারের পরের নির্বাচন 2016 সাল। মনে পড়ে আপনাদের? বামপন্থীরা আর কংগ্রেসীরা জোট করেছিল, আইএসএফ তখন জন্মায়নি, মনে আছে? 39% ভোট পেয়েছিল কারা? বাম কংগ্রেস জোট। আর 45% ভোট পেয়েছিল কারা? তৃণমূল কংগ্রেস। আর মাঝখানে 11% ভোট পেয়েছিল কারা? এই বিজেপি। 11% ভোট পেয়ে এই তৃণমূলকে সরকারে টিকে থাকতে সাহায্য করেছিল এই সাম্প্রদায়িক শক্তি বিজেপি। এ হচ্ছে তৃণমূলের দালাল এই বিজেপি। এই তৃণমূলকে সরকারে থাকতে সাহায্য করেছিল, সেই জন্য সেদিন ওই তৃণমূলকে আমরা উৎখাত করতে পারিনি। আর তারপরে কি লক্ষ্য করলাম? 2019 সালের লোকসভা নির্বাচন, চারিদিকে একটা হলো, ওরা আরএসএস এর ঘরে মিটিং করলো এই তৃণমূল কংগ্রেস আর এই বিজেপি। আরএসএস নাগপুরের সদর দপ্তরে বসে মিটিং করলো। তারা চিন্তা করছে যে এই সিপিএম, এই লাল ঝান্ডা, এরা তো ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে 5 বছর অতিক্রান্ত হওয়ার আগেই। এরপরে তো আমাদের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে, যখন এর পরের নির্বাচনে আমরা আবার হেরে যাব। দুজনে এক জায়গায় বসলো, ওদের সদর দপ্তর নাগপুরে, দুজন মিলে সেটিং করলো। হিন্দু মুসলমান তাস খেলতে হবে। ভালো করে বুঝবেন বন্ধু, এই বিজেপির জাত শত্রু হচ্ছে লাল ঝান্ডা আর তৃণমূলের জাত শত্রু হচ্ছে লাল ঝান্ডা। ওদের দুজনের দাবি এক। কেন? বিজেপি জানে এই লাল ঝান্ডা যদি মাথা চাড়া দেয় তাহলে আবার 50 বছর পশ্চিমবাংলার মাটিতে ঘেঁষতে পারবে না। আর এই তৃণমূলও জানে এই লাল ঝান্ডা যদি মাথা চাড়া দেয় তাহলে ঝাড় পর্যন্ত তুলে দেবে, এটা তৃণমূল জানে। দুজনের দাবি এক যে লাল ঝান্ডাকে দমিয়ে রাখো। দুজনে সেটিং করলো নাগপুরের আরএসএস সদর দপ্তরে বসে। তারা ঠিক করলো যে সিপিএমকে উঠতে দেওয়া যাবে না, তাহলে বিকল্প কি করতে হবে? হিন্দু মুসলমান তাস খেলো। হিন্দু মুসলমান, তুমি মুসলিমদের কাছে তৃণমূল গিয়ে বোঝাও যে বিজেপি এসে যাবে, বিজেপি এসে যাবে, তাই মুসলিম ভাই তোমরা তৃণমূলে দাও। আর হিন্দুদের কাছে বিজেপি গিয়ে বলো, ভাই মোল্লা ভাই সব তৃণমূলে ভোট দিচ্ছে, তোমরা কেন বিজেপিতে দেবে না? তোমরা বিজেপিতে দাও। তাই হিন্দু ভাইরা বিজেপিতে দিল আর দুজনে ভাগ হয়ে গেল। তার ফসল ঘালে তুললো কারা? ওই তৃণমূল কংগ্রেস আর বিজেপি। আর বামপন্থীদের নিচে নামিয়ে দেওয়া হলো। এই ধর্মের তাস খেলে পরপর নির্বাচন পার করছে। 2019 সালের লোকসভা নির্বাচন, 2021 সালের বিধানসভা নির্বাচন, 2024 সালের লোকসভা নির্বাচন। এই 12টা বছর 15টা বছর এই ধর্মের তাস খেলে একটার পর একটা নির্বাচন পার করছে। একটা করে নির্বাচন আসছে, একটা করে নির্বাচন আসছে। ভারত পাকিস্তান যুদ্ধ, কার্গিল যুদ্ধ, পুলওয়ামা যুদ্ধ, আমাদের 56 ইঞ্চি ছাতি মোদি ভারতবর্ষকে দেখাচ্ছে আমাদের সৈন্যরা শহীদ হচ্ছে আর বলছে আমি বাপের বেটা, পাকিস্তানকে শেষ করে দিয়েছি। আমরা তো চোখ মিলে দেখতে পাচ্ছি না যে পাকিস্তানকে কীভাবে শেষ করলো। আমরাও তো চাই পাকিস্তানকে শেষ করতে, কিন্তু আমরা তো চোখে দেখতে পাচ্ছি না। আর আমরা কি দেখছি? তারা ভিতরে ঢুকে আমাদের সৈন্যবাহিনীকে হত্যা করে চলে যাচ্ছে, কিন্তু তার কোনো নির্দিষ্ট প্রমাণ আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু ভারতবর্ষের মধ্যে ভাগ করা হচ্ছে। অতএব ভারত পাকিস্তান যুদ্ধ করো আর হিন্দু মুসলিম ভাগ করো। আর এদিকে আমরা কি লক্ষ্য করলাম? তারপরে আসলো কি? ফের পরের নির্বাচন আসলো মন্দির মসজিদ। মন্দির মসজিদের রাজনীতি করো, হিন্দু মুসলিম ভাগ করো। আর মমতা ব্যানার্জি দেখলো ও যদি বড় হিন্দু প্রেমিক হয়, তাহলে সব হিন্দু যদি তৃণমূলে, সব হিন্দু যদি বিজেপিতে চলে যায় তাহলে আমার সরকার পড়ে যাবে। আর মমতা ব্যানার্জি দেখলো মুসলিমরা তো আমাদের দুধের গাই, ওকে যতই দেখুন না মুসলিমরা আমাদেরকে বিজেপির ভয় দেখিয়ে আমাদেরকে ভোট দেবে। আর আমি কি করব? কিছু হিন্দুকে তো আমার দরকার। সেই জন্য তিনি কি করলেন? দীঘায় জগন্নাথ মন্দির করলেন আর মহাকাল মন্দির করবেন উত্তরবঙ্গে, এদিকে উনি রাজারহাটে করবেন দুর্গাঙ্গন। সেই জন্য কিছু হিন্দু ভোট ধরে রাখতে হবে। এই হিন্দু মুসলিমের রাজনীতি, এই মন্দির মসজিদের রাজনীতি, এই করে তৃণমূল কংগ্রেস আর বিজেপি দুজনে গটাপ গেম খেলে যাচ্ছে। এই বাংলার আকাশে যতদিন না এই তৃণমূল আর বিজেপির গটাপ গেম যদি আমরা ধরতে না পারি, বাংলার আকাশে যে কালো মেঘ জমেছে সেই কালো মেঘ কোনোদিন কাটবে না। আমরা বাংলার মানুষ, আমরা বিকল্প শক্তি বামপন্থীরা লাল ঝান্ডা আর আইএসএফ মিলে বাংলার আকাশে বাতাসে যে বিকল্প শক্তি, যে যাহাই তৃণমূল তাহাই বিজেপি। আমরা বলছি না, মুকুল রায় বলেছিলেন সেই বিজেপি তৃণমূল হচ্ছে মুদ্রার এপিঠ আর ওপিঠ। সেই দুটো পিঠকে আমাদের পরাস্ত করতে হবে। ওই সাম্প্রদায়িক বিজেপিকে সরাতে হবে আর চরম দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসকে কবরে পাঠাতে হবে। আর তার জন্য আমরা জোট করেছি বামপন্থীরা, আমরা আইএসএফ, আমাদের দাবি এক। সেই জন্য আমরা জোট করেছি। মানুষের কাছে আমরা আবেদন করছি, সারা বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে, এই বিজেপি ভয় পেয়েছে। মিডিয়া আমাদের দেখাবে না, চারিদিকে হুল্লোড় উঠেছে এই জোটের পক্ষে। একেবারে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত সর্বস্তরের মানুষ প্রতিজ্ঞা করছে এই জোড়া শত্রুকে হারাতে হবে। আর তার জন্য হচ্ছে প্রকৃত প্ল্যাটফর্ম মানুষের বন্ধু বাম আইএসএফ। মমতা ব্যানার্জির দল
রবীন্দ্রনাথের জন্মদিনের আগের দিন উনি রবীন্দ্র উৎসব পালন করে ফেলেন। উনি কখনো চণ্ডী পাঠ করতে গিয়ে শনি মন্ত্র পাঠ করে ফেলেন। কিন্তু উনি তো সব জানেন, সব জানতে গিয়ে নিজেও সব ভুলে যাচ্ছেন আর মানুষকে শুধু ভুল জায়গায় নিয়ে যাচ্ছেন। মমতা ব্যানার্জি, আপনি ভুল জায়গায় পড়ে গেছেন। আপনি মানুষকে ভুল জায়গায় আর নিয়ে যেতে পারবেন না। নতুন নতুন নাটক করে বাংলার মেয়েদের, বাংলার যুবকদের, বাংলার খেটে খাওয়া মানুষকে আপনি যেভাবে বিভ্রান্ত করেছেন, মানুষকে যেভাবে প্রতারিত করেছেন, মানুষ ফুঁসছে, ঘরে ঘরে ফুঁসছে। বাংলার মানুষের নিজস্ব সম্মান বোধ আছে, তাদের নিজস্ব সংস্কৃতি আছে, তাই আপনাকে সামনে কিছু বলছে না, চটের আড়ালে আরেকটা ৭৭ ঘটতে চলেছে বাংলা জুড়ে। আমরা তাই গ্রামে গ্রামে, শহরে শহরে তৈরি হচ্ছি। একইভাবে এই আমডাঙ্গার এ প্রান্ত থেকে ও প্রান্ত, এক প্রান্তে বীরা চৌমাথা, আরেক প্রান্তে আমাদের নরসিংহপুর দীঘার মোড়, আর আরেক প্রান্তে খুড়িগাছি, আরেক প্রান্তে মরিচা, আরেক প্রান্তে বেড়াবেড়ি। এই বিশাল অঞ্চল, কৃষি প্রধান অঞ্চল, 11টা পঞ্চায়েত আমরা মানুষের কাছে গিয়েছি। মানুষ বলছেন আপনারা শুধু তৈরি থাকুন, ভোটটা গুনে নিয়ে আসবেন, ভোটটা গোনার জন্য আপনারা তৈরি থাকুন। আমরা তৈরি আছি, বাংলার যুবকরা তৈরি আছে। বাংলার যুবকদের আর ধোঁকা দেওয়া যাবে না। আমাদের নেতারা এসে বলবেন এই ভাতাশ্রী গল্প, আমি যদি সব বলি হয়ে যাবে তো। আমি 2-4টা দত্তপুকুরের কথা বলবো। আমি দত্তপুকুরে বসবাস করি। দত্তপুকুর 1 নম্বর 2 নম্বর কাশিমপুর নিয়ে এই দত্তপুকুর এরিয়া কমিটির একটা অংশ আমাদের পার্টি। আমরা গত 15 বছর ধরে আজকে দীঘার মোড়ে আমাদের পতাকা খুলে দিতে গিয়েছে তৃণমূলের দল। আমরা ঝাঁপিয়ে পড়েছি, তখন আমাদের মঞ্চ বাধা হচ্ছে। আমাদের কমরেড চলে গেছেন, সেখানে পৌঁছে গিয়েছিলেন। আমি পুলিশের সাথে যোগাযোগ করি, আমরা বলি আমরা তো আইন হাতে তুলে নিতে চাই না, আপনার পুলিশ কেন অসমর্থ? আপনার পুলিশ কেন অসমর্থ? আমরা যখন রাস্তা দিয়ে ওই বাবরি মসজিদ ভাঙার কালো দিনের মিছিল করতে যাই, তখন আপনার কষ্ট হয়। অনেক পুলিশ দিয়ে ফেলেন আমাদের মিছিলে, যারা হাঁটে তাদের থেকে বেশি। আমরা দত্তপুকুরে যখন কোনো রাস্তা দিয়ে মিছিল করতে যাই, তখন আপনাদের অসুবিধা হয়। আর ওই রামনবমীর ডিজে বাজিয়ে একটা ভয়ঙ্কর নাচ যখন চলে, তখন তো আপনাদের অসুবিধা হয় না। আমি তার বিরোধিতা করছি না, কিন্তু গণতান্ত্রিক দেশে বামপন্থীরা মানুষের আওয়াজ নিয়ে যখন আন্দোলন করে, তখন মমতা ব্যানার্জির পুলিশ, যারা তৃণমূলের ঊর্ধ্বধারী পুলিশ, তাদেরকে দিয়ে আমাদের আন্দোলনকে ভেঙে দেওয়ার চেষ্টা হয়। কিন্তু আমাদের আন্দোলন ভাঙতে পারেনি। আমাদের আন্দোলন চলছে, আমাদের আন্দোলনটা চলবে। আর আন্দোলনটা চলবে বলেই যে গুলিয়ে দেওয়া রাজনীতি, মেরুকরণের রাজনীতি, সেই মেরুকরণের রাজনীতিটা আমরা মানুষের কাছে পরিষ্কার করে দিয়েছি। এই দত্তপুকুরের ইতিহাস আছে। আমার জন্ম এখানে, আমার 60 বৎসর কেটে গেছে। দত্তপুকুরে কাসেম ভাই, জামশেদ ভাইরা আমাদের বাড়িতে একসাথে থাকতো। দুর্গাপূজা হলেও তাদের নিমন্ত্রণ থাকতো। আর ঈদ হলে আমার নরসিংহপুরের ভাইরা আর রিসুপাটির ভাইরা আমাদের নিমন্ত্রণ করে। আমরা একসাথে গিয়ে খাওয়া দাওয়া করি। কই আমাদের বাল্যকালে কৈশোর যৌবন, এখন আমরা পৌর হয়েছি, আমাদের তো কোনো অসুবিধা হয়নি। আজকে বাংলাকে ভাগ করে দেওয়ার একটা মাত্র স্লোগান শুধু উঠিয়েছে যে বাংলাকে হিন্দু আর মুসলমান দিয়ে ভাগ করে দেওয়া হবে। আর আমরা এই বাইনারিকে ভাঙবার জন্য, আর বাংলার মাঝে আমাদের রবীন্দ্রনাথের বাংলা,
আমাদের নজরুলের বাংলা, আমার সুকান্তের বাংলা। আমাদের এই বাংলায় এই কৃষ্টি, এই সংস্কৃতি আমরা কখনো দেখিনি, আর তাকে সফল হতে দেব না। আর সেই রাজনৈতিক এজেন্ডা নিয়েই আমরা কাজ করছি। নেয়াত একটা নির্বাচনী জনসভায় আমরা কিছু কথা বলে, মানুষকে মিথ্যা কথা বলে আমরা কিছু ভোট প্রচার করতে আসিনি। আমরা আপনাদের কাছে বলতে চাই, আমরা বাংলার সংস্কৃতি এবং বাম সংস্কৃতি এবং ধর্মনিরপেক্ষ সংস্কৃতি সবটাকে এক করে দিয়ে গ্রামের খেটে খাওয়া মানুষের পেটে ভাতের রুজি রুটির সংগ্রাম, এই সংগ্রামটাকেই এই নির্বাচনের এজেন্ডা করেছি, এই নির্বাচনের কর্মসূচি করেছি। সব হাতে কাজ চাই, সব পেটে ভাত চাই। যুবক বেকারের চাকরি চাই। পশ্চিমবঙ্গে বেকারত্বে স্বাধীনতার পরবর্তী সময়কালে সবচেয়ে বেশি বেকারত্ব চলছে ভারতবর্ষেও এবং পশ্চিমবঙ্গেও। এই পশ্চিমবঙ্গের বেকারত্ব আজকে যুবক যুবতীদের কাছে এক বিশেষ জ্বালা। ছাত্র ড্রপ আউট, কলেজগুলোতে স্নাতক স্তরে অর্ধেকের বেশি সিট ফাঁকা থাকে। আমরা বলতে চাই, বাম আমলে যখন 6 লক্ষ 7 লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবং যারা স্নাতক পড়তে যেত কলেজে গিয়ে লাইন দিতে হতো, আজকে সেই জায়গাটা অর্ধেক হয়ে গেছে। বাংলার শিক্ষা ব্যবস্থাটা একটা ড্রপ আউট শিক্ষা ব্যবস্থায় পরিণত হয়েছে। বাংলায় 8,000-এর উপর প্রাথমিক এবং মধ্য প্রাথমিক স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলায় বহু স্কুলে এখন ছাত্র সংখ্যা 40-এর নিচে চলে গেছে। পরিযায়ী শ্রমিক বলে নতুন একটা শব্দ আমদানি করা হয়েছে। ওই সিঙ্গুরের টাটা শিল্প চলে যাওয়ার পর নয়াচরে কেমিক্যাল হাব করতে না দেওয়ায় বাংলার বুকে যে বেকারত্ব দেখা দিয়েছে, সেই বেকারত্বের জ্বালায় 8 পাস, 7 পাস, 6 পাস, 10 পাস ছেলেমেয়েরা এক রাজ্য থেকে আরেক রাজ্যে পাড়ি দিচ্ছে, আর তাদের মৃতদেহটা সেই কফিনে করে পুরুলিয়া, মুর্শিদাবাদ, কখনো বা 24 পরগনায়, নদিয়ায় ফেরত আসছে। এই ফেরত যাওয়ার রেজাল্টটা আমরা এবারে নির্বাচনে দেব। আমরা তাই বলতে চাই, আজকের যে সভা, এই সভায় অনেক মহতী বক্তা বক্তব্য রাখবেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কমরেড সোমনাথ ভট্টাচার্য, কমরেড সোহরাব মণ্ডল, কমরেড রেজাউল হক সহ অনেক নেতৃবৃন্দ এবং বিশ্বজিৎ মাইতি সহ অন্যান্য নেতৃত্বরা এই সভায় উপস্থিত হবেন। যারা পিছনে দাঁড়িয়ে আছেন তাদেরকে বলবো, বাদিকে অনেক জায়গা আছে, অনেক শ্রোতা, অনেক এই সবার যারা অংশগ্রহণকারী তারা আসছেন, তাদেরকে সুযোগ করে দিন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এই সভার সাফল্য কামনা করে আমি আমার লাল সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এবং সবার অভ্যন্তরে প্রবেশ করছি। অন্যান্য বক্তাদের তাদের কথাবার্তা শোনবার জন্য আপনাদের কাছে আহ্বান করছি।